হ্যালো, অভিজিৎ বলছি। মাঝে মধ্যে আমাদের সঙ্গে দেখা করো। আর এদিক ওদিকে কি দেখছিস? আমি তোর পিছনেই আছি, মিস্টার ললিত। হসপিটালের অ্যাডমিনিস্ট্রেটর পবন। অপরাধী যতই তার নাম বদলাক আর তার বেশ বদলাক, একদিন না একদিন তাকে ধরা পড়তেই হয়। কি চলো। তুমি ভীতু ভীতু, তুমি শুধু কথাই বলতে পারো, শুধু কথা। তুমি কিচ্ছু পারো না। ক্ষমতা থাকলে কিছু করে দেখাও। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? যদি আমার কথা শুনতে পাও তাহলে আমি যা বলছি তা তোমাকে করতে হবে। মেরে ফেলো, মেরে ফেলো ওকে। আমার কথা শোনো, আর যা আমি বলছি তা তুমি করো। মেরে ফেলো ওকে। ইওর অনার, সমস্ত সাক্ষী আর প্রমাণ এটাই বলছে যে এই খুন ইনি করেছেন। না না জজ সাহেব, এগুলো সব মিথ্যে। মিথ্যে তো আপনিই বলছেন ম্যাডাম, খুন আপনিই করেছেন। না জজ সাহেব, আমি একদম নির্দোষ, এগুলো সব ভুল। ইওর অনার, ইওর অনার, হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি, বলো কি বলতে চাও। ইওর অনার, আমার প্রতিপক্ষ বন্ধুর মানে নীলেশ বাবুর কাছে প্রমাণ করার মতো কিছুই নেই। কোর্টের মূল্যবান সময় যেন নষ্ট না হয়। ইওর অনার, কোর্টের সময় নিঃসন্দেহে মূল্যবান, কিন্তু তার থেকেও অনেক বেশি মূল্যবান একজন নির্দোষের জীবন। আমি প্রমাণ করে দেবো। আমার কথা শোনো, আর যা আমি বলছি তা তুমি করো। মেরে ফেলো অর্ডার ওকে। অর্ডার। রায় ঘোষণার আগে আদালত 2 ঘন্টার জন্য স্থগিত রাখা হচ্ছে। দ্যাটস অল। শোনো, তোমাকে ওকে মেরে ফেলতে হবে। তুমি এটা করতে পারো। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে মরতেই হবে। ওকে মেরে ফেলো, ওকে মেরে ফেলো তুমি। স্যার, এরা বলছে যে প্রীতিকা এখানে ছিল যখন জাজ শ্রীকান্ত এখানে আসে আর ওর ওপরে গুলি চালায়। তারপরে ও এখানে এসে নিজেকেই নিজে গুলি করে দিয়েছে। ওখানে যখন এসব ঘটনা ঘটে তখন যারা ছিল তারা কোথায়? তারা কোর্টরুমে আছে। আচ্ছা, একটু ডিটেলসে বলবেন এখানে কি হয়েছিল? স্যার, এই কেসটার শুনানি চলছিল। জজ সাহেবের শরীরটা হঠাৎ খারাপ হয়েছিল। উনি 2 ঘন্টার বিশ্রাম নিয়েছিলেন। আর হঠাৎই নিজের চেম্বারে এসে নিজেকে আর অভিযুক্তকে গুলি করে মারেন। কিন্তু ওনার কাছে তো বন্দুক থাকতো না। ওনার কাছে বন্দুক কোথা থেকে এলো? সে তো আমরাও বলতে পারছি না যে গান এলো কোথা থেকে, তবে ওনার কাছে একটা গান ছিল। তার মানে বন্দুকের ব্যবস্থা আগে থেকেই করে রেখেছিল। মনে হচ্ছে জজ সাহেব পুরো প্ল্যান করেছিলেন প্রীতিকাকে খুন করার জন্য। মনে তো তাই হচ্ছে। আচ্ছা, জজ সাহেবের এই কেসের সঙ্গে কোনো পার্সোনাল ইনভলভমেন্ট ছিল? না না স্যার, সেরকম কিছু নয়। প্রীতিকার সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা? জজ সাহেব তো খুবই বুঝদার মানুষ ছিলেন। কেসের প্রত্যেকটা দিক খুব মনোযোগ সহকারে লক্ষ্য করতেন স্যার। বেশ কয়েকদিন ধরে আমার এটাই মনে হচ্ছিল যে কিছু না কিছু গন্ডগোল আছে। ম্যাম, তাহলে কি জজ সাহেবের শরীর ভালো ছিল না? সেটা তো আমি জানি না, কিন্তু কিন্তু হ্যাঁ, উনি অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিলেন। এমনই একটা ঘটনা হয়েছিল। কি গো, এসো, খেতে দিচ্ছি তো। এই প্রতিবেশীদের কথার আর শেষই নেই। যখন খুশি যা খুশি বলে যাচ্ছে। আরে কি হলোটা কি? এত বিরক্ত হওয়ার কি আগে আছে? গিয়ে পড়শিদের মুখটা বন্ধ করো। ওদের বকবক শোনার আমার কোনো ইচ্ছে নেই। কি যে বলো না তুমি।
প্রতিবেশীরা তো গত 1 মাস ধরে লন্ডনে আছেন। আরে ওনাদের গলা এখানে কি করে আসবে? কি উল্টোপাল্টা বলছো? কি গো কৌশল, জানি না যে ওর কি হয়েছে, এমন অদ্ভুত ব্যবহার করছে। আর ওই জানো তুমি, ও প্রতিবেশীদের গলা শুনতে পাচ্ছে, যেখানে ওরা কেউ বাড়িতে নেই, বিদেশে গেছে। কাকে বলছো এইসব? কাকে বলছো? আর তুমি কি মনে করো আমি মিথ্যে কথা বলছি? কি দেখছো এইভাবে? নাটক বন্ধ করো। বলো, তোমরা এই ঘরে কি লুকিয়ে রেখেছো? বলো আমাকে, বলো। আমি সব জানি, সব জানি আমি। তুমি আমাকে পাগল করার চেষ্টা করছো না? হ্যাঁ, কি যে বলো না তুমি, কি হয়েছে তোমার? হ্যাঁ, নিজের অবস্থা দেখো, কি দশা হয়েছে তোমার। আর এখানে কেউ নেই, কার গলা শুনতে পাচ্ছ তুমি? নন্দিনী, আমি ওদের কথা শুনতে পাচ্ছি। এখানেই আছে, এখানেই আছে, কিন্তু আমি কারো কথা শুনবো না, কারোর কথা শুনবো না। আচ্ছা, ওনার কোনো মানসিক রোগ ছিল না তো? না না স্যার, 15ই এপ্রিল অবধি তো উনি ভালোই ছিলেন, কিন্তু হ্যাঁ, রেড ক্যান্ডি হসপিটালে যে গেলেন তারপর থেকেই এই সমস্ত ঘটছে। রেড ক্যান্ডি হসপিটাল? হ্যাঁ, স্যার, এই হসপিটালে গিয়ে দেখি কি হয়েছিল ওখানে যে হঠাৎ এই জজ সাহেব এরকম ব্যবহার করতে শুরু করলেন। স্যার, এই কেসটায় তাহলে আর বাকি কি রইল? যেই লোকটা খুন করেছিল সেই নিজে নিজেকে মেরে ফেললো। সেটাই তো খোঁজ নিতে হবে ফেডরিক, সেটাই তো খোঁজ নিতে হবে যে একজন জজ সাহেব তার সামনের অভিযুক্তকে কেন গুলি করলেন, আর খুনি বা কেন করলেন, আর তাছাড়াও তারপরে নিজেকে উনি গুলি করলেন কেন? স্যার, হসপিটাল অথরিটি বলল যে জজ সাহেব এখানে সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের জন্য নয়, বরঞ্চ ডেন্টিস্টের সঙ্গে কথা বলতে এসেছিলেন। ডেন্টিস্টটা কে? স্যার, ডক্টর রমন। হ্যালো স্যার, বলুন আপনাদের কি হেল্প করতে পারি? এখন তো আপনি ডক্টর রমনকে ডাকুন, আর সঙ্গে ওর অ্যাসিস্ট্যান্ট। ডক্টর রমন, 15ই এপ্রিল জজ সাহেব শ্রীকান্ত আপনার সঙ্গে দেখা করতে এসেছিল। আগে হ্যাঁ স্যার, কিন্তু ওনার মৃত্যুর সাথে আমার কি সম্পর্ক? আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমরা এটা জানতে চাইছি যে যখন আপনি ওনাকে দেখেছিলেন তখন ওনার কি মাথার কোনো সমস্যা ছিল? না স্যার, আমি তো সেরকম কিছু দেখিনি। স্যার, ওনার মানসিক কোনো রকম রোগ ছিল না। উনি 9 বছর ধরে ডক্টর রমনের পেশেন্ট। 9 বছর ধরে? তার মানে আপনারা ওনার সম্বন্ধে অনেক কিছুই জানেন? অনেক কিছু নয় স্যার, সব কিছু। আচ্ছা, আর কি জানেন একটু বলতে পারবেন? আপাতত এইটুকুই বলতে পারি যে উনি খুব শর্ট টেম্পার্ড ছিলেন, খুব তাড়াতাড়ি উনি রেগে যেতেন, বাট মানসিক অসুস্থ নয়। যদি ওনার কোনো মানসিক রোগই না থাকে তাহলে উনি আওয়াজগুলো কেন শুনতে পেতেন? কি হয়েছিল কি ওনার? কিন্তু স্যার, আপনি এর মধ্যে মেডিকেল এক্সপ্লেনেশন কেন খুঁজছেন? আমরা এতটা মেডিকেল এক্সপ্লেনেশন কেন খুঁজছি? দয়া, কোনো লোক হঠাৎ করে কারোর ওপরে এভাবে কেন গুলি চালাবে? সে কি নর্মাল মানুষ? না, কিছু না কিছু গোলমাল আছে, কিছু তো একটা আছে, কিন্তু কি? বীরেন, তুমি শুধু শুধু চিন্তা করছো। সিকিউরিটির দায়িত্ব যখন ধনঞ্জয় নিয়েছে তখন আমরা নিরাপদে পৌঁছে যাব। সে কথা তো ঠিক, কিন্তু আপনি তো হুমকি পাচ্ছেন। দেখো বীরেন, আমাদের এই কাজে অনেক হুমকি টুমকি আসে, আর এইসব হুমকি টুমকিতে আমি একেবারেই চিন্তিত নই। তা নয়, ভয় তো আমিও পাচ্ছি না, কারণ আমি ধনঞ্জয় আর টিমকে পুরো ভরসা করি। স্যার, আমরা হলের 500 মিটার পর্যন্ত কাউকে যেতে দিচ্ছি না, আর সব জায়গায় সিসিটিভি লাগানো রয়েছে। এটা খুব সহজ ধনঞ্জয়, ভীতু হয়েও না। আমি জানি এই কাজ তুমি সম্পূর্ণ করবে, তাও একেবারে নিজের হাতে। তুমি শুনতে পাচ্ছ তো ধনঞ্জয়? তুমি ভীতু নও, ভীতু নও, তুমি ভীতু নও, তুমি তুমি এই কাজটা সম্পূর্ণ স্যার। করবে। ব্লক বিয়ের অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে তুমি কি বলছিলে? স্যার, আমি ব্লক বীর সম্বন্ধে কথা বলিনি। স্যার, আপনি ঠিক আছেন তো? আপনার শরীর খারাপ মনে হচ্ছে। আমার শরীর ঠিক আছে।
একদম ঠিক আছে। ধনঞ্জয়, তোমার ওকে মারতেই হবে। মেরে ফেলো ওকে, ওকে মেরে ফেলো, ওকে মেরে ফেলো ধনঞ্জয়, মেরে ফেলো। গাড়ি থামাও। এখানে গাড়ি থামালো কেন? স্যার কি হলো? এগিয়ে যাও ধনঞ্জয়, তোমার মিশনকে কমপ্লিট করো। মেরে ফেলো ওকে, ভীত হয়েও না ধনঞ্জয়, মেরে ফেলো ওকে। তুমি তুমি এটা করতে পারো। ধনঞ্জয় এদিকে কেন আসছে? এগিয়ে যাও ধনঞ্জয়, ওকে মেরে ফেলো, মেরে ফেলো ওকে, ওকে মেরে ফেলো। আমি দেখছি, দাঁড়াও। ওকে। কি হয়েছে ধনঞ্জয়? গাড়ি আটকালে কেন? তুমি এটা করতে পারো ধনঞ্জয়, ওকে মেরে ফেলো। ও মাই গড! সঞ্জিত বাবু, আপনার কি হলো? ধনঞ্জয়, এসব কি করলে তুমি? মন্ত্রী সিকিউরিটি ইনচার্জ উনিই ছিলেন? হ্যাঁ স্যার, ধনঞ্জয় বাবু উনি ইনচার্জ ছিলেন। অদ্ভুত স্যার, যাকে বডিগার্ড রেখেছিল সেই মেরে দিল। মন্ত্রী মশাইকে মারার কোনো বিশেষ কারণ? স্যার এটা তো ধনঞ্জয় স্যারই বলতে পারবেন। আচ্ছা, একটা কথা বলো, গুলিটা ভেতর থেকে মেরেছে না বাইরে থেকে? স্যার গাড়ির বাইরে থেকে মেরেছে। ধনঞ্জয়, ধনঞ্জয়, শকে আছে মনে হচ্ছে। তোমরা কোথায় যাচ্ছিলে? স্যার একটা চিলড্রেন ফাউন্ডেশনের মিটিং ছিল, ওখানে যাচ্ছিলাম। আমাদের গাড়ি আগে ছিল আর মিনিস্টারের গাড়ি পেছনে। আর আমি ধনঞ্জয় স্যারের সাথে সিকিউরিটির ব্যাপারে কথা বলছিলাম, কিন্তু উনি আমার কোনো কথায় মনোযোগ দিচ্ছিলেন না। আর কেমন কেমন যেন বিহেভ করছিলেন স্যার, আর দেখে মনে হচ্ছিল যেন খুব টেনশনে আছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছিল, উনি কেমন উল্টোপাল্টা কথা বলতে লাগলেন। স্যার, জজ শ্রীকান্তের সঙ্গেও তো এটাই হয়েছিল। আচ্ছা, এই দুটো কেস একই রকম নয় তো? আর কেউ ছিল মন্ত্রীবাবুর সঙ্গে? স্যার বীরেনবাবু। বীরেনবাবু? হ্যাঁ স্যার। আপনি মন্ত্রীবাবুর সঙ্গে ছিলেন তো? হ্যাঁ স্যার, আমি ছিলাম। মন্ত্রীমশাই আপনাকে কিছু বলেছেন এই ধনঞ্জয়ের ব্যাপারে? স্যার, মিনিস্টার সবসময় ধনঞ্জয়ের প্রশংসাই করতেন স্যার। ওনার প্রাণ সংশয় ছিল। এই কিছুদিন আগেই ধনঞ্জয় ওর প্রাণ বাঁচিয়েছিল। বড় অদ্ভুত ব্যাপার স্যার, কিছুদিন আগে যেই লোকটা নেতার প্রাণ বাঁচালো, আজ সেই লোকটাই তাকে খুন করলো। আচ্ছা, গুলি মারার পরে ধনঞ্জয় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল? না স্যার, বরং নিজেকে গুলি মারার চেষ্টা করেছিল। স্যার, অনেক কষ্ট করে সিকিউরিটি গার্ডরা ওকে আটকে ছিল স্যার। অদ্ভুত ব্যাপার স্যার। জজ শ্রীকান্ত খুন করার পরে নিজেকে নিজে গুলি মেরে দিয়েছিল, আর এও নিজেকে গুলি করার চেষ্টা করেছিল। একটা কাজ করা যাক, ধনঞ্জয়কে বিউরোতে নিয়ে যাই, ওখানে গিয়েই জিজ্ঞাসাবাদ করব আমরা। আর একটা কথা বুঝতে পারছি না দয়া, খুন করার পরে খুনি তার নিজেকে গুলি কেন করছে? কেন? বস, ডক্টর রেনু, ইনি ক্রিমিনাল সাইকোলজির ওপর রিসার্চ করছেন। হ্যাঁ, এই দুজনের কেস এনাকে বলা হয়েছে? ইয়েস বস। আমার ছেলে কোথায়? আমি ওর কাছে যাব। ইনি মিনিস্টারের সিকিউরিটি ইনচার্জ ধনঞ্জয়ের মা। ও, ওকে এখানে কেন এনেছেন? দেখুন, আপনার ছেলে মন্ত্রীবাবুকে খুন করেছে। না না, আমার ছেলে কাউকে খুন করতে পারে না। ও তো নিজেই অসুস্থ। ওর মানসিক পরিস্থিতি ঠিক নেই। কি কি অসুখ হয়েছে আপনার ছেলের? গত কিছুদিন ধরে ও কিছু কিছু আওয়াজ শুনতে পেত। ধনঞ্জয়, কি হয়েছে বাবা? চিন্তিত মনে হচ্ছে। অফিসে কোনো প্রবলেম আছে নাকি? কোনো টেনশন? দুদিন ধরে তুই আমার সঙ্গেও ভালো করে কথা বলছিস না। কেউ তো আছে এখানে। শোন না,
আমি তোর ফেভারিট রান্না করছি, পালং শাক। এই ঘরে তুই- কেউ তো আছে যে আমার সাথে কথা বলছে। আরে আমি তো বকর বকর করছি, আর কে কথা বলবে তোর সাথে? কেউ তো আমাদের ছাড়াও আছে এই বাড়িতে যে আমার সাথে কথা বলছে। মা, মা, কেউ তো আছে এই বাড়িতে আমাদের ছাড়াও। মা, আমার অদ্ভুত সব আওয়াজ আসছে কানে। কেউ আমার সাথে কথা বলছে। আমরা দুজন ছাড়া আর কেউ নেই বাড়িতে। কেউ আছে যে আমার সাথে বন্ধ হয়ে গেল আওয়াজটা। আবার আসছে, আবার এই আসছে। ধনঞ্জয়, কেউ নেই, কেউ আরে নেই কেউ বলছি। তো আছে মা এখানে। কেউ নেই বাবা, তুই এখানে বস। মনে হচ্ছে তোর শরীর ঠিক নেই, আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত। কিন্তু এমনটা তো শুধু স্কিজোফেনিয়াতেই হয়। স্কিজোফ্রেনিয়া? হ্যাঁ, হয়তো আপনারা এটা জানবেন যে স্কিজোফ্রেনিয়া একটা মানসিক রোগ। এরকম অবস্থায় পেশেন্ট অনেক রকমের আওয়াজ শুনতে পায়, মানুষ না হওয়া সত্ত্বেও তারা দেখতে পায়, আর পেশেন্ট এমনকি নিজেকে মেরে ফেলার চেষ্টাও পর্যন্ত করে। আপনারা কি আমাকে বলতে পারবেন যে ওই পেশেন্টদের বয়স কত ছিল? শ্রীকান্তবাবুর বয়স 50 বছর আর ধনঞ্জয় 42। কিন্তু এই বয়সে তো স্কিজোফ্রেনিয়া হয় না। আমি কি ওর সাথে দেখা করতে পারি? পেশেন্টের সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ নিশ্চয়ই পড়বি। ধনঞ্জয়, তুমি সঞ্জিতকে কেন মেরেছো? তোমায় কিছু জিজ্ঞেস করলাম। ধনঞ্জয়, তুমি সঞ্জিতকে কেন মেরেছো? অদ্ভুত সব আওয়াজ কানে আসছিল যে আমাকে উত্তেজিত করছিল। বলছিল যে আমি একটা কাপুরুষ, কাপুরুষ আমি একটা। আমি কারো খুন করতে পারবো না। আর ওই আওয়াজটা আমায় এমন উত্তেজিত করলো যে আমি খুনই করে দিলাম। আর তোমার গাল এটা ফুলে আছে কেন? আমার দাঁতে ইনফেকশন হয়েছে। জজ শ্রীকান্ত, ওরও তো দাঁতে ইনফেকশন ছিল স্যার। হ্যাঁ, আমার ছেলেরও দাঁতের চিকিৎসার পর থেকেই ওর শরীর খারাপ হচ্ছিল। কি দাঁতের চিকিৎসা করানোর পরে আপনার ছেলে শরীর খারাপ হয়? এই কোন ডেন্টিস্টের কাছে ট্রিটমেন্ট করিয়েছেন? ডক্টর রমন, রেড ক্যান্ডি হসপিটাল। রেড ক্যান্ডি হসপিটালে গিয়েছিল, তারপর থেকে ওনার সঙ্গে এই সমস্ত কিছু হচ্ছে। কিরকম কোইন্সিডেন্স দেখেছো? ধনঞ্জয় আর শ্রীকান্ত দুজনেরই দাঁতের প্রবলেম, দুজনের ডেন্টিস্ট এক, আর ওদের দাঁতের চিকিৎসা করার পরেই শরীরটা খারাপ হয়েছে। এটা কিরকম কোইন্সিডেন্স? গন্ডগোল আছে, অনেক গন্ডগোল আছে। এই ধনঞ্জয় আর জজ শ্রীকান্তর দাঁতের এক্সরে বের করো, বোঝা তো যাবে এর পেছনে কি কারণ আছে। এটা কি হতে পারে স্যার? এটা দেখুন। কি হয়েছে? এই মার্কস। তাই তো, দাঁতের উপর এগুলো কি ফরেন অবজেক্টের মতো? এক্স্যাক্টলি, তার উপর দুজনের দাঁতেই রয়েছে। দুটো লোকের দাঁতের উপর কিছু একটা ফরেন বডির মতো কিছু একটা। কি হতে পারে? সারিকা, হ্যাঁ, এক কাজ করো, এসিপি সাহেবকে ফোন করো, ওনাকে বলে দাও কেসের সূত্র পাওয়া গেছে। এই দেখো বস, দুজনের দাঁতের উপরই এই ধরনের চিপ। এটা তো বাঘ দেখছি। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। স্যার, এটা তো গোয়েন্দাগিরিতে ব্যবহার করার জন্য ট্রান্সমিটারের মতো। বস, এর জন্যেই শ্রীকান্ত আর ধনঞ্জয় ওই আওয়াজ শুনতে পেত। তাহলে এই চিপটা ট্রিগারের কাজ করছিল, এর মাধ্যমে ওই উস্কানির শব্দ ওর কানে পৌঁছচ্ছিল
আর সেই জন্যই ওরা খুন করতে বাধ্য হচ্ছিল। আমার তো মনে হয় এই কাজটা ডক্টর রমনেরই। উনিই দাঁতের চিকিৎসা করেছেন। জিজ্ঞাসাবাদ করতে হবে ডক্টর রমনকে, আর একজন এক্সপার্টকেও ডাকো। আর ট্রান্সমিটারের ব্যাপারে পুরো ব্যাপারটা আমাদের জানতে হবে। ডক্টর রমন, দাঁতের মধ্যে ট্রান্সমিটার লাগাতেও আপনি শুরু করে দিয়েছেন? ট্রান্সমিটার? হ্যাঁ। কোন ট্রান্সমিটারের কথা বলছেন আপনারা? সেই ট্রান্সমিটারের কথা বলছি যেটা জজ শ্রীকান্ত তার সিকিউরিটি অফিসার ধনঞ্জয়ের দাঁতে পাওয়া গিয়েছে। দেখুন, আমার কথা বিশ্বাস করুন, আমি কোনো ট্রান্সমিটার লাগাইনি। এসব কি বলছেন কি আপনারা? ডাক্তারবাবু, দাঁতে ট্রান্সমিটার লাগাবেন কেন? স্যার, আপনারা আমাদের হসপিটালকে বরবাদ করতে এসেছেন। ডক্টর রমন আমাদের হসপিটালের একজন দায়িত্বপূর্ণ ডক্টর স্যার। এই ধরনের কাজ উনি করবেন না। কিন্তু এই ধরনের কাজ এখানে তো হয়েছে। আমরা শ্রীকান্ত আর ধনঞ্জয়ের দাঁতের ভেতর থেকে এই ট্রান্সমিটার পেয়েছি। আর এই ট্রান্সমিটারের কারণে ওনারা দুজন স্কিজোফ্রেনি হয়ে যায়। স্যার, ওনারা দুজন আমার খুব পুরনো পেশেন্ট। শ্রীকান্ত 9 বছর আর ধনঞ্জয় 2। স্যার, আমি আমার পেশেন্টের সাথে এরকম করব কেন? এটা তো আপনি বলবেন। কেন ট্রান্সমিটার লাগালেন? আমার কথা বিশ্বাস করুন, আমি কোনো ট্রান্সমিটার লাগাইনি। কারণ ওনার কাছে ট্রান্সমিটার লাগানোর আর তাকে মোলার ইমপ্ল্যান্ট করানোর ট্রেনিংই নেই। উনি শুধুই একজন ডক্টর, ভালো দাঁতের ডক্টর। আর স্যার, আমরা এখানে দাঁত লাগিয়ে থাকি, বানাই না। দাঁত তো অর্ডার দিলে বাইরে থেকে আসে। কোথা থেকে অর্ডার করেন আপনারা দাঁত? ডেনজা বায়োকেয়ার। ডেনজা বায়োকেয়ার। হেড্রিক, পঙ্কজ, ডক্টর রমনের চেম্বারটা ভালো করে চেক করো। প্রতিটা কোণা ভালো করে দেখো। আর কতজনের দাঁত ইমপ্ল্যান্ট করেছেন? আগে প্রায় 20 জনের। আচ্ছা, তাহলে ওই 20 জনের নাম আর ঠিকানা আমাদের চাই। দয়া স্যার, হতে পারে ওই 20 জনের জীবনও বিপন্ন। কিছু বুঝতে পারছো? হ্যাঁ স্যার, একটু একটু বুঝতে পারছি। এই ট্রান্সমিটারটা ছোট্ট হলেও বেশ পাওয়ারফুল। কতটা রেঞ্জের? তাও ধরুন 15 থেকে 20 মিটার হবে। এই ট্রান্সমিটারের সাহায্যে কাউকে কন্ট্যাক্ট করতে চাইলে 15 থেকে 20 মিটারের মধ্যে থাকতে হবে। এর কি ফ্রিকোয়েন্সি ট্র্যাক করা যাবে? নিশ্চয়ই ট্র্যাক করা যাবে, কিন্তু তার আগে আমাদের জানতে হবে এই ট্রান্সমিটার কত হার্টজে কাজ করে। তাহলে খোঁজ নাও এটা কত হার্টজে কাজ করছে, কারণ ফ্রিকোয়েন্সিটা আমাদের জানা দরকার। যেখানে এর ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভ হবে সেখানেই আমাদের খুনি থাকবে। ঠিক আছে স্যার, আপনি একটু সময় দিন, আমি যত তাড়াতাড়ি সম্ভব বলছি। ঠিক আছে। এই কেসটা ঘুরে ফিরে ডক্টর রমনের দিকেই ইশারা করছে। সব সন্দেহের তীর ওর দিকেই যাচ্ছে। কিন্তু স্যার, উনি ওনার পুরনো পেশেন্টকে খুন কেন করবেন? হ্যাঁ স্যার, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর বলছিল যে এইরকম ট্রান্সমিটার বানানোর ক্ষমতা ডক্টর রমনের নেই। সন্দেহের মধ্যেই কবিতা আর বীরেনও তো আছে। হতে পারে এদের মধ্যেই কেউ মেরেছে। হতে পারে দয়া, নিশ্চয়ই হতে পারে। কিন্তু সে যেই হোক, সে 15 থেকে 20 মিটারের মধ্যেই কাজ করেছে। আর ওই 20 জনের ব্যাপারে কি খোঁজ নিয়েছো? না স্যার, ওদের মধ্যে কোনো কানেকশন নেই। এমনকি শ্রীকান্ত আর ধনঞ্জয়, ওরাও একে অপরকে চিনত না। তবু বলছি, তুমি ওই 20 জনের কাছে যাও, জিজ্ঞাসাবাদ করো ওনাদের সাথেও কি একই ঘটনা ঘটছে যেটা শ্রীকান্তের সঙ্গে হয়েছে। আরো একটা কথা, লয়ারের চেম্বার আর চেম্বুর খোঁজ নাও, ওখানে কটা সেলফোন অ্যাক্টিভ ছিল ওই খুনের সময়। আর দয়া, আর ওই দাঁত তৈরির কোম্পানিতে খোঁজ নাও, দেখো কে এমন আছে যে দাঁতের মধ্যে ট্রান্সমিটার ফিট করে দেয়। বিনয় তো আপনারই নাম? হ্যাঁ, আমার নামই বিনয়। সরি, চিনতে পারলাম না। আমরা সিআইডি অফিসার। কেন স্যার, আমি কি কোনো ভুল করেছি? না না, আপনি কোনো ভুল করেননি। অ্যাকচুয়ালি আমরা একটা কেসের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। আপনার দাঁতের মধ্যে কোনো প্রবলেম ছিল না? হ্যাঁ। আচ্ছা, চিকিৎসা কোথায় করেছিলেন আপনি? রেড ক্যান্ডি হসপিটাল। আচ্ছা, ট্রিটমেন্ট করানোর পরে আপনার কোনো সমস্যা হয়েছে? আই মিন, কোনো অদ্ভুত ধরনের শব্দ শুনতে পাচ্ছেন, বা মানে কেউ কোনো অর্ডার দিচ্ছে কিছু করার জন্য? না, সেরকম কিছু নয়, তবে 2-1বার ব্যথা হয়েছিল। সে তো নর্মাল, দাঁত লাগাবেন যখন একটু আধটু ব্যথা তো করবে। ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই আমাদের বলবেন। আর হ্যাঁ, অচেনা কারোর কোনো কথা শুনবেন না, আর কেউ যদি ডাকে কোনো অচেনা জায়গাতে যাবেন না। ওকে, ঠিক আছে, মনে রাখবেন কথাগুলো। ঠিক আছে। ডক্টর রমন খুবই ভালো। দাঁত লাগানোর পর আমার খুব একটা কিছু প্রবলেম হয়নি। আপনি কোনো আওয়াজ শুনতে পান? কি বললেন বুঝলাম না।
না, যাদেরকে ডক্টর রমন দাঁত লাগিয়েছে তাদের মধ্যে কয়েকজন অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পাচ্ছে। না, আমার সাথে তো এরকম কিছুই হয়নি। আচ্ছা, যদি আপনার সঙ্গে এমন কিছু হয় আপনি কিন্তু আমাদের ইনফর্ম করবেন। ইয়া, শিওর। আপনারা এখানে দাঁত বানান না মিনিয়েচার ট্রান্সমিটার? মানে কি স্যার? মানে এটাই যে এখানে দাঁতের মধ্যে ট্রান্সমিটার ফিট করা হয়, খুন করার ষড়যন্ত্র করা হয় এখানে। হ্যাঁ না স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে স্যার। আমরা এ ধরনের ইলিগাল কাজ এখানে করি না। ইল্লিগাল কাজ হয়েছে এখানে। এই দেখুন, রেড ক্যান্ডি হসপিটালে আপনারাই দাঁত পাঠিয়েছিলেন তাই না? আগে হ্যাঁ ম্যাডাম। তার ভিতরে ট্রান্সমিটার ফিট করা ছিল। জজ শ্রীকান্ত আর সিকিউরিটি অফিসার ধনঞ্জয়ের দাঁত এখানেই বানানো হয়েছিল না? দাঁড়ান স্যার, চেক করে বলছি। হ্যাঁ স্যার, দাঁত তো এখানেই বানানো হয়েছে, কিন্তু যদি আমাদের এমপ্লয়ি রূপালী থাকতো যে এই দাঁত বানিয়েছে, তাহলে সত্যিটা জানা যেত। কোথায় আপনাদের সেই এমপ্লয়ি রূপালী? ও তো কাল রাতেই মারা গেছে। কি করে মারা গেছে? ওর তো অ্যাজমা অ্যাটাক হয়েছিল, অথচ চিন্তার ব্যাপার এটাই যে ওর কখনো অ্যাজমা ছিলই না। আগে হ্যাঁ স্যার। ওর বাড়ির অ্যাড্রেসটা দেবেন প্লিজ। আপনি দাঁত কবে লাগিয়েছেন? স্যার 2 মাস হয়ে গেছে। কোনো সমস্যা হয়েছে আপনার? না, কোনো প্রবলেম নেই, ওই দাঁত লাগিয়েছিলাম, ঠিক আছে। না মানে অদ্ভুত ধরনের কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন কি আপনি? না স্যার, কিন্তু কি হয়েছে? দেখুন, রেড ক্যান্ডি হসপিটালে যারাই ট্রিটমেন্ট করিয়েছেন তাদের কোনো না কোনো সমস্যা হচ্ছে, আর তাদের মধ্যে 2 জন তো মারাও গেছেন। স্যার স্যার আমি মরতে চাই না। না না, আপনি ভয় পাবেন না, সেরকম কিছু নয়। আপনার যদি কখনো কোনো এরকম সমস্যা হয় যে আপনি অদ্ভুত ধরনের শব্দ শুনতে পাচ্ছেন বা এমন কোনো কাউকে দেখতে পাচ্ছেন যে নেই, মানে কেউ যদি আপনাকে বলে কার সঙ্গে কথা বলছেন, যদি এরকম কিছু হয় তাহলে অবশ্যই আমাদের ফোন করবেন। পঙ্কজ, আর কতজন বাকি রয়েছে? স্যার, চেক করার জন্য আরো 5 জন বাকি আছে। ওই 5 জনকে খুব তাড়াতাড়ি চেক করতে হবে। কে বলতে পারে যে ওই খুনির পরবর্তী টার্গেট এদের মধ্যে কেউ হতে পারে? হ্যাঁ স্যার। হ্যাঁ শোনো, কিছু জানতে পারলে? স্যার, আমি প্রায় জেনে ফেলেছি, আর একটু সময় দিন। স্যার, হ্যাঁ প্যাট্রিক। জজ সাহেব আর সঞ্জিতের সম্পর্ক আছে স্যার। আচ্ছা, কিরকম সম্পর্ক? স্যার, এই কেস ফাইলটা দেখুন। 2009 সালে একজন ডাক্তার রিসার্চ করছিলেন, কিন্তু ওনার গ্রান্ট এই নেতা ক্যান্সেল করে দিয়েছিলেন। আর ডক্টরের প্র্যাকটিস করার লাইসেন্স ক্যান্সেল করেছেন মিনিস্টার সঞ্জিত, আর ওর শাস্তি ঘোষণা করেছে শ্রীকান্ত বাবু, আর নাম হলো ডক্টর ললিত। স্যার, এই ডক্টর ললিত আসলে কে? খোঁজ নিতে হবে ডক্টর ললিত কে আর কি ব্যাপারে তিনি রিসার্চ করছেন। তো আপনার মেয়ে টুথ ইমপ্ল্যান্ট করিয়েছে? হ্যাঁ, এই তো 2 দিন আগেই ইমপ্ল্যান্ট করিয়েছে রেড ক্যান্ডি হসপিটাল থেকে। স্যার, যেদিন থেকে টুথ ইমপ্ল্যান্ট করিয়েছে অদ্ভুত অদ্ভুত কথা বলে আর খুব ভয় পেয়ে থাকে। মা, মা, কি হলো, কিছু চাই? বাড়িতে কেউ এসেছে? কেউ আসেনি তো। না মা, কেউ তো এসেছে। আমি আছি, তুই আছিস, আর বাবা তো হংকং এ গেছে। আর কেউ এলে তো বেল বাজাবে, বেলও তো বাজেনি। জানি না মা, কি হচ্ছে। ঘুম থেকে ওঠার পর থেকেই মনে হচ্ছে যেন বাড়িতে কেউ আছে, আর আমার ব্যাপারে নানা রকমের কথা বলছে। বুঝতেই পারছি না। তোর শরীর ঠিক আছে তো? কোনো স্বপ্ন দেখেছিস নাকি? না মা, কোনো স্বপ্ন দেখিনি। মনে হচ্ছে না আমার কানে বাজছে সবকিছু। মা, প্লিজ একটা কাজ করো, আমার জন্য 1 কাপ চা দাও আমার ঘরে। আমার মাথা পুরো ঘুরছে। তো এখন জিয়া কোথায়? ওকে ব্যান্ড্রার একজন সাইকোলজিস্টের কাছে পাঠিয়েছি। দেখুন, আপনি এক্ষুনি ওই সাইকিয়াট্রিস্টের অ্যাড্রেসটা দিন। ওর সঙ্গে দেখা করাটা খুবই জরুরি। নাম্বারটা নিয়ে নাও। জিয়া, আজ তোমাকে ওই কাজটা কমপ্লিট করতেই হবে। তোমাকে যেভাবেই হোক ওকে মারতেই হবে। ওকে বাঁচিয়ে রাখলে চলবে না। যত তাড়াতাড়ি হোক মেরে ফেলো ওকে। ওকে মেরে ফেলতেই হবে। কোথায় যাবেন ম্যাডাম? জেকে মার্কেট। ওকে বলো তোমাকে জেকে মার্কেট যেতে হবে। আমি বলছি ম্যাডাম, কোথায় যাবেন? জেকে মার্কেট। আচ্ছা বসুন।
জিয়া তুমি ভীতু, ভীতু তুমি। তুমি কিচ্ছু করতে পারো না, 1 নম্বরের ভীতু তুমি। মিথ্যে, আমি ভীতু নই, আর আমি কাউকে মারতে পারবো না। ম্যাডাম আপনি আমাকে কিছু বললেন? হ্যাঁ, না না, আমি কিছু বলিনি। না, কিছু বলিনি, আমি এমনি একা একা কথা বলছিলাম। জিয়া তোমায় ওকে মারতেই হবে। তুমি ওকে বাঁচিয়ে রাখতে পারো না, তোমায় ওকে মারতেই হবে। জিয়া, মেরে ফেলো ওকে। না, আমি কাউকে খুন করতে পারবো না, কারণ না। আরে দাদা, গাড়ি কেন থামিয়ে দিলেন? ম্যাডাম গাড়ি আর আগে যাবে না। কেন যাবে না? আমি তো বললাম ম্যাডাম গাড়ি আর আগে যাবে না। যাবেন না যখন তো আগে বলতে পারতেন। ম্যাডাম আপনি নামবেন না আমি গাড়ি থেকে নামবো? স্যার, ওয়াচম্যান আর প্রতিবেশীরা বলছিল রূপালী 3 মাস আগে শিফট করেছিল আর একা এসেছিল। একটু চেক করি ভালোভাবে। এটা কি? এতগুলো ইয়ার ট্রান্সমিটার? এই ডক্টর রমনের পেশেন্টদের পুরো ডিটেলস আছে এখানে। এই দেখো স্যার, এই জিয়া তো সেই যার ব্যাপারে অভিজিৎ স্যার আমাদের বলেছিল। স্যার, এই রূপালী এ কারোর হাতের পুতুল ছিল না তো? হতে পারে, হতে পারে খুনি জেনে গেছে যে আমরা রূপালী পর্যন্ত পৌঁছে যাব, তাই মেরে দিয়েছে ওকে। এই মিনিস্টার, সঞ্জিত, বীরেন আর জিয়া, এই 3 জনের মুখে রেড সার্কেল। মন্ত্রীমশাইয়ের মুখে ক্রস মেরেছে। মন্ত্রীমশাই তো মারা গেছেন, এখন বাকি আছে এই বীরেন আর জিয়া, মানে পরের নম্বর এদের। হ্যাঁ অভিজিৎ। দয়াই জিয়া সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করতে গিয়েছিল, কিন্তু ওখানেও পৌঁছয়নি। আচ্ছা, আমরা এখানে রূপালীর বাড়িতে একটা ফটো পেয়েছি যার মধ্যে মন্ত্রীমশাই, সঞ্জিত, বীরেন আর জিয়া আছে। এই মন্ত্রীমশাইয়ের মুখের ওপর তো ক্রস মারা আছে, কিন্তু এই দুজনের মুখের ওপর লাল পেন দিয়ে সার্কেল করা আছে। আচ্ছা, এরকম নয় তো যে এই জিয়া বীরেনকে মারতে গেছে? তুমি এক কাজ করে বীরেনকে অ্যালার্ট করো, খোঁজ নাও যে ও কোথায়। ততক্ষণ আমি জিয়ার লোকেশন ট্র্যাক করছি আর তারপর দেখা করছি। ওকে? ইয়া। পুরবি, একটু বীরেনকে ফোন করো তো। স্যার, বীরেনের ফোন তো বন্ধ আসছে। পেয়েছি স্যার। হ্যাঁ স্যার, এই ট্রান্সমিটার 1.8 মেগাহার্টজ থেকে 2 মেগাহার্টজের মধ্যে কাজ করে। গ্রেট। 1.8 মেগাহার্টজ থেকে 2 মেগাহার্টজ। হ্যাঁ স্যার। দেখ, আমার কথাটা মন দিয়ে শোনো। হ্যাঁ, প্রথমত ফ্রেডরিক দারুণ কাজ করেছে, রিসার্চ করে এমন নাম বার করেছে যার কানেকশন মিনিস্টার সঞ্জিত আর জজ শ্রীকান্তর সঙ্গে। সেই লোকের নাম হলো ডক্টর ললিত। হ্যাঁ, ডক্টর ললিত। ইয়েস, আমার তো এই ডক্টর ললিতকে খুব গোলমেলে মনে হচ্ছে। আমার তো ওকেই সন্দেহ হচ্ছে, কারণ ডক্টর ললিতের কয়েক বছর আগে মিনিস্টার সঞ্জিত ডক্টর ললিতের প্র্যাকটিস করার লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছিল, আর তারপরে ওই ডক্টর ললিতকে জজ শ্রীকান্ত তার রায় ঘোষণা করেছেন। আর ফলাফল কি হলো? প্রথমে খুন হলো জজ শ্রীকান্ত, আর তারপরে মিনিস্টার সঞ্জিত মারা গেলেন। এই খুন কে করতে পারে? ডক্টর ললিতই করতে পারে। ওরই কানেকশন ছিল এই দুজনের সঙ্গে। ব্যাস, এবার ডক্টর ললিত যে ফ্রিকোয়েন্সি থেকে অপারেট করতো সেটা জানা গেছে। হ্যাঁ, টেকনো এক্সপার্ট আমাদের বলে দিয়েছে 1.8 মেগাহার্টজ থেকে 2 মেগাহার্টজ। ব্যাস, ওই ফ্রিকোয়েন্সি থেকে আমরা
ট্যাপ করব ডক্টর ললিতকে। জানা যাবে যে ডক্টর ললিত কার কার সাথে কথা বলে এবং কি কথা বলে। আর দয়া, রেডিও ফ্রিকোয়েন্সি 1.8 মেগাহার্টজ থেকে 2 মেগাহার্টজ আমাদের সমস্ত পুলিশ স্টেশন এবং রেডিও ভ্যানকে জানিয়ে দাও। এবার দেখবো আমরা কতদূর পালাতে পারে এই ডক্টর ললিত। এই ফ্রিকোয়েন্সিতে কোনো কিছু নজরে আসছে না? যখনই কথা বলবে ধরা পড়ে যাবে। পুরো মুম্বাই এই ফ্রিকোয়েন্সিটাকে প্রত্যেক 5 কিলোমিটার অন্তর ট্র্যাক করছে। যদি জিয়া বীরেনকে মারতে যায় তাহলে সেই খুনি 1.8 বা 2তে নিশ্চয়ই আসবে। এগিয়ে যাও জিয়া, তোমার কাজটা সম্পূর্ণ করো। এটা কে হতে পারে যে সঞ্জিতের খুনের ব্যাপারে আমাকে এখানে ডেকে পাঠিয়েছে? জিয়া, ওকে মারতে হবে তোমায়। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। বেশি চিন্তা করো না, ওকে মেরে দাও, মেরে দাও তুমি ওকে জিয়া। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওর দিকে তাকাও, ভালো করে দেখো ওকে, ও তোমার সামনে রয়েছে। কিল হিম। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওরই গলার আওয়াজ। ফ্রিকোয়েন্সি লোকেট করো। দেখো, নিজের ব্যাগ থেকে গান বের করো। জিয়া, তুমি ভীতু নও। শুট হিম, শুট হিম। লোকেশন কি বলছে? স্যার, জেডি মার্কেট মারোল দেখাচ্ছে। কামান জিয়া, মারো, মারো ওকে, মারো ওকে। স্যার, এসব কি হচ্ছে? ও আমাকে কেন মারতে চাইছিল? কেউ আমাকে ফোন করে বলে যে সঞ্জিতের খুনির ব্যাপারে আমাকে বলবে। ঘাবড়াবেন না, এটা একটা প্ল্যান ছিল। আপনি এখন সেফ আছেন, আপনি যেতে পারেন। ওকে স্যার, আমি যাচ্ছি। ওই খুনি এখানেই কোথাও আছে, ভিড়ের মধ্যে মিশে রয়েছে। সিগন্যাল তো এখানেই দেখাচ্ছে, এখানে। হ্যালো, অভিজিৎ বলছি। মাঝে মধ্যে আমাদের সঙ্গে দেখা করো। আর এদিক ওদিকে কি দেখছিস? আমি তোর পিছনেই আছি, মিস্টার ললিত। হসপিটালের অ্যাডমিনিস্ট্রেটর পবন। অপরাধী যতই তার নাম বদলাক আর তার বেশ বদলাক, একদিন না একদিন তাকে ধরা পড়তেই হয়। কি, চলো। জজ শ্রীকান্ত আর মিনিস্টার সঞ্জিত, তুই এদের খুন কেন করলি? প্রতিশোধ নিতে চেয়েছিলাম। প্রতিশোধ। ওরা আমার জীবন বরবাদ করে দিয়েছিল। কিরকম প্রতিশোধ? আমি নাম করা ডাক্তার ছিলাম। স্কিজোফ্রেনিয়া নামক একটা অসুখের উপর তার ট্রিটমেন্টের জন্য আমি এক্সপেরিমেন্ট করছিলাম। সফলও হয়েছিলাম। আমার অ্যাসিস্ট্যান্ট জিয়া এইচওডি বীরেনকে কমপ্লেন করে দিল। আর এইচওডি বীরেন তো মিনিস্টার সঞ্জিতের কাছেই আমার কমপ্লেন করে দিল। আর নেতা সঞ্জিত তোমার এই এক্সপেরিমেন্ট বন্ধ করে দেয়। হ্যাঁ, আমার প্রজেক্ট মাঝপথেই থেমে গেল। তাহলে তুই জেলে কি জন্য গিয়েছিলি? আসলে আমার গাফিলতির কারণে একটা মানুষের মৃত্যু হয়ে যায়। জজ শ্রীকান্ত কিছু চিন্তা ভাবনা না করি 10 বছরের সাজা দিয়ে দেন আর ডক্টর হওয়ার সম্মানটাই ছিনিয়ে নেন। তাহলে তুই এদের মেরে তোর হারিয়ে যাওয়ার সম্মান উদ্ধার করতে চেয়েছিলি।
নমন আর রূপালী, এদের ইনভলভমেন্ট কি ছিল? জেল থেকে বেরোনোর পর আমি আমার শত্রুদের ট্র্যাক করতে শুরু করি। আমি ওদের মধ্যে এমন একটা ডিভাইস ফিট করতে চেয়েছিলাম যেন ওরা কিছু টের না পায়। ডক্টর রমন আর রূপালী আমাকে সাহায্য করছিলেন। ওরা কিভাবে সাহায্য করেছিল? জজ শ্রীকান্ত আর জিয়ার দাঁতের সমস্যা হয়েছিল। ওরা ওদের চেক আপের জন্য ডক্টর রমনের ক্লিনিকে আসা যাওয়া করত। নেতা সঞ্জিতের দাঁতে কোনো সমস্যা ছিল না, কিন্তু তার বডিগার্ড ধনঞ্জয়ের দাঁতে প্রবলেম ছিল। আমি ওকে ফ্রি ডেন্টাল চেক আপের লোভ দেখালাম আর ডক্টর রমনের ক্লিনিকে পাঠিয়ে দিলাম। ডক্টর রমন ওকে নতুন দাঁত লাগানোর পরামর্শ দিলেন, আর আমার কথাতেই রূপালী ও দাঁতের মধ্যে ডিভাইস ফিট করে দিল। আর রূপালী এসব করতে রাজি হলো? হ্যাঁ, কারণ আমি রূপালীকে ভালোবাসতাম। আমরা দুজন মিলেই ডেন্টাল ক্লিনিক খুলেছিলাম। রূপালী সেই কাজে আমায় সাহায্য করত। তাহলে ওকে তুই কেন খুন করতে গেলি? কারণ জজ শ্রীকান্ত আর মিনিস্টারের মৃত্যুর পর ওর কাছে পৌঁছে যেতেন আমি ধরা পড়ে যেতাম, তাই ওর মুখ বন্ধ করতে ওকে মারতে হলো। শুধুমাত্র বদলা নেওয়ার জন্য তুমি অনেক কিছু করেছো, কত সুন্দরভাবে খুন করেছো। এর ফল কি হয়েছে? শেষ পর্যন্ত ধরাই পড়লে না? আমার উদ্দেশ্য কাউকে মারা ছিল না স্যার, আমি জিনিয়াস সেটা প্রমাণ করতে চেয়েছিলাম। রক্ত মাংসে গড়া মানুষগুলোকে অস্ত্র বানিয়েছিলাম। তোর যদি এই ব্রেনটাই তুই কোনো ভালো কাজে লাগাতিস তাহলে অপরাধী নয়, আর সারা জীবন জেলের মধ্যে পচে মরতেও হতো না তোকে। দরজা খোলো, কেউ আছো বাইরে? দরজা খোলো। মনে হচ্ছে আমাদের আওয়াজ শোনার মতো কেউ নেই বাইরে। স্যার আমরা যদি বাইরে বেরোতে না পারি, এই সুশান্তের বডি পচতে শুরু করবে। হ্যাঁ, আর যদি সুশান্তের বডি পচে যায়, খুনি বেঁচে যাবে, সমস্ত প্রমাণ নষ্ট হয়ে যাবে। অক্সিজেন খুব কম আছে। হ্যাঁ প্রবি, যেভাবেই হোক আমাদের দরজা খুলতেই হবে। হ্যাঁ স্যার। চাবি এখনো পাইনি, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি। স্যার ভেতরে ভেতরে এই রুমে অক্সিজেন লেভেল খুব কম স্যার। যদি যদি খুব তাড়াতাড়ি এই দরজা খোলা না যায় তো? দয়া, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মুরবি, ভয় পেও না তুমি। আস্তে আস্তে শ্বাস নাও, সাবধানে। হ্যাঁ দয়া। স্যার আপনার কোচর এসছে। না, বসে বসে তো 4-5 কাপ কফিও খেয়ে ফেললাম, কিন্তু এলো না এখনো। জানি না কখন আসবে, আর জানি না আদৌ আসবে কিনা। আর একটু অপেক্ষা করে দেখি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, কফিটা ভালো তো? খুব ভালো স্যার। ঠিক বলছো? পাক্কা।
বিল? আমি বিল দিয়েছি স্যার। থ্যাংক ইউ। চোর ডাকাতদের জন্য সুবর্ণ সুযোগ। যদি সাহস থাকে আমার 10 কোটি টাকা চুরি করো, আর সাথে দামি হিরে পেয়ে যাবে। না এটা কোনো নাটক বা না এটা পুলিশের ফাঁদ। খালি হাতে এসো আর নিয়ে যাও টাকা। সিওয়াস্তুন হল সকাল 8টায়। ও কি এখন আসছে? একদম স্যার, ও নিশ্চয়ই আসবে। আমি তোমাদের সকলকে মন থেকে স্বাগত জানাচ্ছি। পুলিশ, ঘাবড়াবেন না। আমি এটা বলতে চাইছি যে পুলিশ আর দুনিয়ার নজরেতে আপনি হতে পারেন চোর, ডাকাত হতে পারেন বা লুটেরা, যে কোনো কিছু হতে পারেন, কিন্তু আমার নজরে নয়। আমার নজরেতে আপনারা সবাই শুধু শিল্পী। এমন শিল্পী যাদের হাতেতে জাদু আছে, আর এই জাদুকে থামানোর জন্য আমাকে বিশ্বাস করুন, একটা পাখিও ডানা মেলতে পারবে না। এখন আমি আপনাদের একটা খুবই গোপন কথা বলতে চলেছি। আচ্ছা, এর আগে তুমি এটা তো বলে যাও যে তুমি কে। আমার নাম হলো আর কে। আমি একজন বিজনেসম্যান, আর যে দারুণ অফারটা আমি আপনাদের জন্য রাখতে চলেছি ওটা তো আপনারা পড়েই নিয়েছেন। কিন্তু বিজনেসম্যানেরা তো সবসময় নিজেদের লাভ দেখে, তোমাকে বিশ্বাস করবো কিভাবে? আমাকে বিশ্বাস করে নাও ভাই, এখানে কোনো ষড়যন্ত্র নেই। আমি নিজেও এটা চাই যে আপনারা আমার টাকা চুরি করে নিয়ে যান। এখন আমি যে কথাটা আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা খুব মন দিয়ে শুনবেন, কিন্তু শোনবার আগে একবার এখানে দেখুন। তো কেন না এই হিরেটার দর্শন করানো যাক। কিন্তু তার আগে আমি ডাকতে চাইবো অরবিন্দ বাবু আর তার স্ত্রী সুমনাকে। জোরদার হাততালি। ইনি হলেন সুমনা জুয়েলার্সের মালিক, আর আমি মন থেকে ওনাকে ধন্যবাদ জানাতে চাই যে উনি আমাদের এই হিরেটাকে আমাদের এই ফাংশনেতে ব্যবহার করার পারমিশন দিয়েছেন। দেখতে পাচ্ছেন এই সুন্দর হিরেটাকে? আমি জানি এটা ভীষণ দামি, আর আপনাদের কাছে এটার মূল্য কতটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমরা ধরতে এসেছি একজনকে, কিন্তু বিষয়টা দেখছি অন্যরকম। স্যার, এটা তো রসিটা হিরে, কয়েকশো কোটি টাকা দামের। বুঝতে পারছি না এই খাল কেটে কুমির কেন আনছে। এক জায়গাতে এতগুলো চোরকে কেন জড়ো করছে ও? তাহলে আসুন দেখি এখান থেকে কে নিজের ভাগ্য বদলে বেরোতে পারে। কিন্তু পুলিশের ঝামেলা হবে না তো? আমি কিছু বুঝতে পারছি না। তুমি আমাদের টুপি পরাচ্ছ না তো? হ্যাঁ, আজকাল কেউ কাউকে হাফ কাপ চাও খাওয়ায় না, আর তুমি এখানে টাকা দান করছো। হ্যাঁ, আমিও চা খাওয়াচ্ছি না। কোনো ষড়যন্ত্র নেই, কোনো ক্যামেরা নেই, কোনো সিকিউরিটি নেই, কোনো পুলিশ নেই, শুধুমাত্র ভরসা। তার মানে শুধু ওই সেফ খুলতেই যা বাকি আছে, তারপর আমরা কোটিপতি। একদম। চলুন চলুন সবাই সেফ রুমেতে। কিন্তু একটা কথা জেনে নিন, একবারেতে কেবল 10 জন যেতে পারবেন। আর বাকি আমাদের জন্য আর কিছু থাকবে তো? ওই 10টা লোক গিয়ে তো সব কিছুই লুটে নেবে। চিন্তা করো না আমার ভাই, সবার নম্বর আসবে। আপাতত যে 10 জন আমার সাথে যেতে চলেছেন তারা হলো তুমি, হ্যাঁ তুমি, স্যার আপনি, হ্যাঁ ম্যাডাম তুমি। চলুন। আসুন। আপনাদের যেন না মনে হয় যে আপনাদের ঠকানো হচ্ছে। আমি নিজে এখানে
এই হিরেটা আপনাদের সামনে রাখলাম। আর এই হলো সেই 10 কোটি টাকা যেটা অনেকক্ষণ ধরে আপনাদের জন্য অপেক্ষা করছে। আরেকটা কথা আমি আপনাদের বলে দিতে চাই, না এখানে কোনো সিসিটিভি আছে, না কোনো হিডেন ক্যামেরা। তো আপনারা কি প্রস্তুত নিজেদের জীবন বদলানোর জন্য? আমি জানতাম একদিন আমার ভাগ্য ঠিক খুলে যাবে আর আমি নিজের হেলিকপ্টারে উঠব। কিন্তু আমার হেলিকপ্টার তোমার হেলিকপ্টারের থেকে আগে উড়ে যাবে। আমি আর আমার টিম এখন এই সিন্দুক বন্ধ করে দেব। শীতল, পিঙ্কি, অমর, সুবীর, এটা আমার টিম। আসুন। আপনাদের কাছে এখন আগামী 24 ঘন্টা আছে এই কাজটা হাসিল করার জন্য। ভিতরে কোনো ক্যামেরা নেই। এই যে দুজন বাইরে গার্ডস আছে, তারা আপনাকে আটকাবেও না। এরা এখানে কেবলমাত্র আছে এই জন্য যাতে আপনারা নিজেদের মধ্যে লড়াই না করেন। কিন্তু তুমি এসব করছো কেন? এটা থেকে তোমার লাভ কি? ভেরি গুড কোয়েশ্চেন। লাভ, অনেক বড় লাভ হবে। আমি কেবল এটাই প্রমাণ করতে চাই যে আমি এই দুনিয়ার সবথেকে সুরক্ষিত সেফ বানিয়েছি। আমার তরফ থেকে আপনাদের সকলকে অল দ্য বেস্ট। নিজেদের শিল্প দেখানোর জন্য আপনাদের কাছে আগামী 24 ঘন্টা আছে, কিন্তু 12টা থেকে 4টে এই ঘরটা বন্ধ থাকবে। বাকি সময়টা আপনাদের। চলুন চলুন, অনেক চেষ্টা হয়ে গেছে। 12টা বেজে গেছে, সময় শেষ। বাকি চেষ্টা আবার বিকেল 4টের পর। চলুন। সবকটা চোর ছ্যাচোর এক জায়গায় জড়ো হয়েছে, কিন্তু সে পৌঁছয়নি যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। রামাইয়া স্যার, আমি তো এটা বুঝতে পারছি না যে এই আরকে এত রিস্ক নিচ্ছে কেন। শুধুমাত্র নিজের পাবলিসিটির জন্য একটা মানুষ এতগুলো টাকা বাজিতে কি করে লাগাতে পারে? হ্যাঁ স্যার, যদি 1 কোটি টাকার অ্যাড করে দিত টিভি কিংবা খবরের কাগজে, তাহলে অনেক বড় পাবলিসিটি হয়ে যেত। কেউ সত্যি সত্যি যদি সিন্ধুক খুলে ফেলে তো? না ফেডরিক, এই পাবলিসিটি এমনি করছে না। এই পাবলিসিটির আড়ালে এই আরকে নিশ্চয়ই কিছু করছে। এর ব্যাপারে কিছু জানলে? হ্যাঁ স্যার, আমি ওর ব্যাপারে জেনেছি। ও লকার বানানোর বিজনেসে অনেক দিন ধরে আছে। গত 2 বছর ধরে ওর ব্যবসা একটু মন্দা চলছিল। আর মার্কেটে ওরা খবর এটাই যে কি এ কিছুটা বড় কাজ করতে যাচ্ছে। করে তো ফেলেছে স্যার। এই চোর আর গুন্ডাদের আমন্ত্রণ জানানো, এর থেকে বড় ঘটনা আর কি হতে পারে? স্যার, ওই 3টে চোরের খোঁজ পেয়েছি যারা পার্টিতে কথা বলছিল। ওর মধ্যে একজনকে তো আমি খুব ভালো রকম চিনি, দিনকর। পৃথিবীতে যে কোনো রকমের লকার হোক,
ও একটা তুড়ি মেরে খুলে দেবে। 10 বছর ও জেলে ছিল। হ্যাঁ স্যার, আর 2 বছর আগেই জেল থেকে ছাড়া পেয়েছে। বাইরে বেরোনোর পর ভালোভাবে জীবন কাটাচ্ছে। তাহলে 2 বছর বাদে হঠাৎ অপরাধের রাস্তায় আবার কেন আসতে চাইছে? আর বাকি দুজনের? স্যার, একজনের নাম হলো সুদেশ। ও সিন্দুক ভাঙতে এক্সপার্ট। ওর মতন সিন্দুক কেউ ভাঙতে পারে না। করাতের ব্যবহার করে, কখন আবার লাঠি দিয়ে ভাঙে, আগুন আর লেজার দিয়েও সিন্দুক ভাঙে। মানে অস্ত্র এক্সপার্ট। আর 3 নম্বর? তার নাম হলো অর্পিতা, একজন জিমনাস্ট। খুব ফিট আর ছটফটে, খরগোশের মতো দৌড়ে আর টিকটিকির মতো উঁচু উঁচু বিল্ডিং বেয়ে উঠতে পারে। মূল্যবান পাথর আর ডায়মন্ড পরখ করতে পারে। আর স্যার, ও অর্জুন সাপোর্টার মেয়ে। অর্জুন সাপোর্টার মেয়ে? অর্জুন সাপোর্টার দয়া পৃথিবীর যে কোনো তালাও খুলতে পারতো, যে কোনো তালা। চাবি বলা হতো ওকে, চাবি। হ্যাঁ স্যার, 4 বছর আগেও মারা গেছে, কিন্তু মারা যাওয়ার আগে তার সব গুণ আর তার শিক্ষা সবকিছু নিজের মেয়েকে দিয়ে গেছে। স্যার, এতগুলো মহারথীকে একই সাথে একই ছাদের তলায় ডাকা হয়েছে, সেটা শুধুমাত্র একটা লকার খোলার জন্য তো হতে পারে না। এটা মনে হচ্ছে যে দ্বিতীয় অপরাধের প্ল্যানের জন্য ওরা এখানে একসঙ্গে হয়েছে। হ্যাঁ দয়া, আর এই প্ল্যানিং এর পুরো রহস্যটাই ওই সিন্দুকের মধ্যেই লুকিয়ে আছে। ওই সিন্দুকটা আমাদের খুলতে হবে। আরে ব্যাস 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 ব্যাস, এটা পরিশ্রমের নয়, বুদ্ধির কাজ। এবার আমি চেষ্টা করি। ঠিক আছে, করুন। এক্সকিউজ মি। এই দরজা তো খোলা আছে। ও নো, হিরে! ও মাই গড! স্যার, এটা তো অরবিন্দ, ওই হীরের মালিক। নো মোর স্যার। আপনি সরুন এখান থেকে, সরুন। পুলিশকে ডাকতে হবে, পুলিশ এসে জানতে হবে। দরকার নেই, আমরা সিআইডি। সিআইডি? এই 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 এই, চলো এখানে, একদম নড়বে না। এখানেই দাঁড়াও, কেউ কোথাও যাবে না। গলা টিপে কে মারা হয়েছে? গলা টিপে মেরেছে? এই রুমে তো অপরাধীতে ভর্তি হয়ে আছে, এদের মধ্যেই কেউ করেছে। বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। জানি না কি করে হয়ে গেল স্যার, আমরা তো এখানেই ছিলাম। 12টা থেকে 4টের মধ্যে এখানেই ছিলেন, ওয়াশরুমে যাননি? স্যার, একসাথে যায়নি, একজন গেলে আরেকজন এখানেই থাকে, এর মধ্যে ভেতরে কেউ আসেনি। স্যার, আমি সেফ রুমের ঘরটা খুব ভালো করে চেক করেছি। ভিতরে ঢোকার মাত্র একটাই রাস্তা, আর কোনো রাস্তাই নেই। স্যার, যদি ভেতরে আসার একটাই রাস্তা থেকে তাহলে এই অরবিন্দ ভেতরে এলো কি করে, আর এলো কখন? বাইরে তো এই গার্ডস ছিল। সেটাই তো, অরবিন্দ ভেতরে আসলো কিন্তু মারাও তো গেল। আর যে ওকে মেরেছে সে কখন কিভাবে আসলো? দয়া, এখানে যে কয়জন জমায়েত আছে না, এই চোর ছ্যাচোররা, এদের প্রত্যেকের একে একে ঠিকুজি খুঁজে বের করো। তারপরে দেখা যাবে খুনি এদের মধ্যে কে। না, এটা হতে পারে না। কোথায় আছে ও? অরবিন্দ আমাকে ছেড়ে যেতেই পারে না। 1 মিনিট, ম্যাডাম প্লিজ, এখানে ইনভেস্টিগেশন চলছে, প্লিজ। আপনারা কারা? সিআইডি। সিআইডি?
স্যার আমার সমস্ত টাকা চুরি হয়ে গেল, হিরে চুরি হয়ে গেল। আফটার অল ওই সেফ রুম খুললো কি করে? তুমি তোমার টাকার কথা চিন্তা করছো? হ্যাঁ, এখানে একজনের প্রাণ চলে গেছে, খুন হয়েছে এখানে, বুঝেছ? স্যার হ্যাঁ পড়বে। 1 মিনিট, সালুমকে স্যার কিছু পেয়েছে। বস, এই সিন্দুকটা বিস্ফোরণে খোলেনি। এর তালা আর বাকি সব মেকানিজম এখনো সব ঠিকঠাক আছে। তাহলে বিস্ফোরণ নকল ছিল। নকল ছিল? জোরে আওয়াজ হলো, ধোঁয়া উঠলো, এগুলো কি তাহলে? ওর পুরোটাই ছিল একটা মিথ্যে। অল্প একটু বারুদ এক জায়গায় করে বিস্ফোরণ ঘটানো হয়েছিল, আর বাকি সবকিছুর জন্য পাইরো টেকনিকের ব্যবহার করা হয়েছিল, যেমন ফিল্মে স্পেশাল এফেক্টের জন্য করা হয়। যদি এই আওয়াজ নকল ছিল তো দরজা খুললো কি করে? মনে হচ্ছে এটা আগে থেকেই খোলা ছিল। অসম্ভব। এই দরজাটা আমি ছাড়া কেউ খুলতেই পারবে না। যার চাবি আমার কাছে আছে, আমার হাতের ভিতরে। এই দেখুন, এখানে চিপ ফিট করা আছে। হ্যাঁ স্যার, সেফ রুমের চাবি RFID চিপে আছে। ওটা কেবল RK স্যারের হাতের চিপের ফ্রিকোয়েন্সি মিললে তবেই খুলবে। যদি তুমি এটা না খুলে থাকো তাহলে কে খুললো? রাত্রি 12টা থেকে 4টের মধ্যে কোথায় ছিলে তুমি? স্যার আমরা হোটেল সীমাতে ছিলাম, এটার সাকসেস পার্টির জন্য। হোটেল সীমাতে সিসিটিভি নিশ্চয়ই লাগানো রয়েছে। ডেফিনেটলি স্যার, হওয়াই উচিত। 1 মিনিট স্যার, আমি আপনাকে বলতে পারি যে এই টাকাটা কে চুরি করেছে। অমর, জলদি আমার কেবিনে এসো। অমর, ফুটেজ দেখাও। হ্যাঁ স্যার, এই দেখুন স্যার, 12টা থেকে 4টের সেফ রুমের সিসিটিভির ফুটেজ। সেফ রুমের ফুটেজ? তুমি তো বলছিলে ওই রুমে কোনো ক্যামেরাই নেই। স্যার এখন চোরেদের কে সত্যি কথা বলে? আর কে কে জানে এই গুপ্ত ক্যামেরার ব্যাপারে? স্যার কেবল আমি আর আমার 4 অ্যাসিস্ট্যান্ট। গার্ডও জানতো না? আগে না স্যার। ফাস্ট ফরওয়ার্ড করো তো। হ্যাঁ স্যার। এটা কি করে সম্ভব স্যার? 12টা থেকে 4টের মধ্যে কেউই আসেনি এখানে। সেটাই তো, না হলে তো অরবিন্দকে দেখা যেত। নিশ্চয়ই এই সিসিটিভি ফুটেজের সঙ্গে কেউ গন্ডগোল করেছে। এটা বুঝতে পারছি না যে অরবিন্দ মাঝরাতে ওখানে কি করতে গিয়েছিল। স্যার। হ্যাঁ পুরবি, তুমি সুমনের স্টেটমেন্ট নিয়েছো? হ্যাঁ স্যার, ও বলছে যে অরবিন্দকে মাঝরাতে কেউ ফোন করেছিল। ফোনে কথা বলতেই ও খুব রেগে গেল আর হঠাৎ করে বেরিয়ে পড়লো। ফোন কোথা থেকে এসেছিল? নাম্বার চেক করেছিলে? হ্যাঁ স্যার, প্রাইভেট নাম্বার, ট্রেস করতে পারলাম না। আর অরবিন্দ বাবুর ফোন, ওটা ট্র্যাক করা হয়েছে? স্যার ওর ফোনটা ওখানেই ট্রেস হয়েছে যেখানে ওর লাশটা পাওয়া গিয়েছে। স্যার। হ্যাঁ পেড্রিক, 3 জন চোরি এসে গেছে। দেখুন, আমাকে জিজ্ঞাসাবাদ করে আপনি শুধুমাত্র নিজের সময় নষ্ট করছেন। আমি কয়েকদিন আগে জেল থেকে বেরিয়ে এসেছি। চুরি আর মার্ডার করে আমি আবার কেন জেলে যেতে চাইবো? যদি চুরি করতেই না চাইতে তাহলে ওই চোরেদের পার্টিতে গিয়েছিলে কেন? ভীষণই লোভনীয় ইনভাইটেশন ছিল ওটা, কিন্তু এসিপি স্যার, আমি তো এখন বুড়ো হয়ে গেছি। ব্লাড প্রেশার ধরে নিয়েছে আমাকে, হার্টের সমস্যা আছে আমার। এখন এই চুরি ফুরি আমার দ্বারা আর হবে না। হ্যাঁ, সময় কাটাবার জন্য আমি ওখানে গিয়েছিলাম। এবার আপনিই বলুন স্যার, কেউ যদি সামনে থেকে এসে বলে যে টাকা নিয়ে যাও, তাহলে আইনের চোখে তো এটা চুরি হতে পারে না স্যার। তাহলে তুমি লকারটা খুলতে পারোনি? আচ্ছা, এই রাগে তুমি এই খুনটা করে দাওনি তো? এখন না খুললো তো না খুললো সিন্দুক, তো কি হয়েছে? প্ল্যান বি? কি প্ল্যান বি? কি ছিল এই প্ল্যান বি? কিছু না স্যার। এই
ঠিকঠাক বল, বুঝলি? না হলে তুইও জানিস এই অনেক কিছুর ব্যাপারে আমার বদনাম। হ্যাঁ, ওই লিংক রোডে যে জুয়েলারির দোকান আছে, কাল ওখানে আমি চুরি করেছিলাম। কটার সময় করেছিলি এই চুরিটা? 11:30 থেকে 4:30-এর মধ্যে। সাইবার টিমের রিপোর্ট চলে এসছে স্যার। সিসিটিভি ফুটেজ নিয়ে গন্ডগোল করা হয়েছে। 12টা থেকে 4টে পর্যন্ত যে ব্রেকটা ছিল তাতে কেউ লুপ করেছে স্যার। ব্যাপারটা খুব পরিষ্কার পঙ্কজ। ওখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সেটা আর্কেড টিমের লোকজন ছাড়া কেউ জানতো না। আর্কেড টিমেরই কেউ একজন যে এই সব কিছুতে যুক্ত। এটা কি বলছেন আপনারা? আমার টিমে কোনো বিশ্বাসঘাতক? এটা দ্বিতীয় সেফ রুম না? আগে হ্যাঁ, আমারই ডিজাইন করা। এটারই দ্বিতীয় মডেল ভাবুন। প্রায় ধরুন অনেক ফিচার্সই সিমিলার। তার মানে এটাও সেভাবেই খোলে, তোমার হাতের চিপের সাহায্যে। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা খুলছে না কেন? হোয়াটস দ্য প্রবলেম? শীতল, চেক করো, এটা খুলছে না কেন? স্যার জানি না কি হলো, সেফ রুম খোলার তো কথা ছিল। এক মিনিট স্যার, আমি চেক করছি। ও নো, কি হলো? স্যার কেউ লকের কোডটা পাল্টে দিয়েছে। কোড? এটা কি করে হতে পারে? কে করতে পারে এটা? এক মিনিট, কোড চেঞ্জ করে দিয়েছে মানে? কেউ স্যারের কোড চেঞ্জ করে দিয়েছে। এবার এই শেপ রুম স্যারের চিপেও খুলতে পারবে না। কি? তাহলে কিভাবে খুলবে এটা? আর কে আপনি বলছিলেন যে এই যে দুটো সেফ রুম আপনি বানিয়েছেন এটা অরিজিনাল, এটা আর ওই দ্বিতীয়টাও? আগে হ্যাঁ। তাহলে হতে পারে ওই যে দ্বিতীয় যে সেফ রুমটা আছে ওটাও হয়তো এই চিপ দিয়েই খোলা হয়েছে। তার মানে ওই সেফ রুমটা খোলার জন্য অপরাধীর আর্কের প্রয়োজন ছিল না। হ্যাঁ, ওই চিপ দিয়েই ওই সেফ রুমটা খুলে দিয়েছে, টাকা নিয়ে নিয়েছে ওখান থেকে আর অরবিন্দের খুন করে দিয়েছে। স্যার আমার তো মনে হচ্ছে অ্যাসিস্ট্যান্টগুলোই সিসিটিভি ফুটেজের ব্যাপারে এরাই জানতো। স্যার আমরা এটা কেন করব? যদি সামান্য কিছু গোলমাল হয় দোষ তো আমাদেরই হবে না? এটা কেন করবে এটা তো আমার জানতে হবে। আর কে তোমার কাছে এই চিপটা ডিটেক্ট করার জন্য কোনো রকম ইকুইপমেন্ট আছে? আগে হ্যাঁ, আমার কাছে একটা রিমোট চিপ আছে। গুড। ওই হাত। টার্ন। এদের কারোর হাতে তো এই চিপটা নেই। তোমার চতুর্থ অ্যাসিস্ট্যান্ট অমর কোথায়? অমর এখনো আসেনি। আর আসবেও না। কোথায় থাকে? পিঙ্কি। আসুন স্যার। স্যার চলুন। স্যার একটা কথা মাথায় ঢুকছে না, যদি এই সব কিছু অমরেরই কাজ হয়ে থাকে তাহলে সিকিউরিটির লোকেরা ওকে দেখতে পায়নি কেন? সিকিউরিটিদের কাছে জিজ্ঞাসাবাদ করতে হবে। ঠিকঠাক বল, দুজনের গার্ডের মধ্যে কে যুক্ত আছিস ওই অরবিন্দর খুনের জন্য? আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। আমার তো পেটটা খারাপ ছিল, যার জন্য আমায় বারবার বাথরুমে যেতে হচ্ছিল। কিন্তু সুশান্ত ডিউটিতে ছিল স্যার। কোথায় সুশান্ত? ডাকো ওকে। সুশান্তকে তো এক্ষুনি আপনারা ফোন করে ডেকে নিলেন ক্রাইম সিনে। কি? আমরা কখন ডেকেছি? আবার এরকম ব্যাপার নয় তো অজুহাত দেখিয়ে পালিয়ে গেছে? হতে পারে। ফ্রেডি, এই সুশান্তের অ্যাড্রেসটা নিয়ে নাও আর ওই অ্যাড্রেসে গিয়ে চেক করো। ততক্ষণে আমরা ক্রাইম সিনটা দেখি। স্যার কি হচ্ছে? Oh no! সুশান্ত মারা গেছে। পিঠে গুলি লেগেছে, মনে হয় না এ খুনির মুখ দেখতে পেয়েছে বলে। প্রশ্ন এটা যে সুশান্ত সেফ রুমে কি করতে এসেছিল? দেখো এই আশেপাশে। স্যার
রক্ত। দরজা কি করে বন্ধ হলো? দরজাকে বন্ধ করলো? খোলো এটা। না স্যার। হ্যাঁ দয়া। হ্যাঁ স্যার, আমরা ওই পরীক্ষা করার জন্য ভেতরে এসেছিলাম সেফ রুমে, তো বাইরে থেকে কেউ দরজা বন্ধ করে দিয়েছে, আমরা ভেতরে ঢুকে আছি। কি তোমরা ভেতরে আটকা পড়েছো? হ্যাঁ স্যার, আর সুশান্তর লাশ ওই সেফ রুমে আছে। মাই গড দয়া, কি করে? চিন্তা করো না, কিচ্ছু হবে না, আমরা আসছি। ওকে হ্যাঁ। দয়া স্যার, দয়া স্যার, দয়া স্যার, দয়া স্যার। দয়া, চিন্তা করো না, তোমাদের ঠিক বের করে আনবো আমরা। পুরবি, ভয় পেও না তুমি। স্যার, হ্যাঁ আমি ওর সঙ্গে কথা বলছি, এটা ওর সেফ, যদিও কোনো সাহায্য করতে পারে। করো, তাড়াতাড়ি করো, আমিও দিনকরকে ফোন করে ডেকে নিচ্ছি। স্যার, অমরের বাড়িতে আছি স্যার। এখানে তো মারা গেছে দেখছি। ও মরল কি করে? জানি না স্যার, মুখ থেকে গ্যাঁজলা বেরোচ্ছে আর ডান হাত তার পুরোপুরি পুড়ে গেছে। ডান হাত পুড়ে গেছে? তাহলে নিশ্চয়ই ওর হাতের ভেতরে চিপ আছে। বডিটাকে তাড়াতাড়ি ল্যাবে পাঠিয়ে দাও, অমরের বডিটাকে, বুঝেছো? আরে বস, দয়ার পুরবি কেমন আছে? আপাতত ওরা এখন ঠিকই আছে, কিন্তু সিন্ধুকের অক্সিজেন ফুরিয়ে আসছে। সিন্ধুকের সাইজ অনুযায়ী ওখানে এখনো ব্যাস 1 ঘন্টার মতো অক্সিজেন আছে হয়তো। ও মাই গড, তার মানে হলো 1 ঘন্টার মধ্যে যদি কেসটা সলভ না হয় তাহলে দয়া স্যার। না না, কিচ্ছু হবে না পেট্রিক, দয়ার পুরবির কিচ্ছু হবে না। আচ্ছা সালুকা, একটা কথা বলো, অমরের বডিতে তুমি কিছু পেয়েছো? হ্যাঁ পেয়েছি বস। কি পেয়েছো? এখান থেকে আমি একটা চিপ পেয়েছি। তার মানে পুরো কাজটাই অমর করেছে। অরবিন্দকে খুন অমরই করেছিল। স্যার, এই চিপটা পেয়ে তো খুব ভালোই হলো। এই চিপটা সাহায্য নিয়ে হয়তো সিন্ধুকটা খুলে যাবে, দয়া স্যারের পুরবি বেরোতে পারবে। খুলতে পারবো না বস, আমরা দরজাটা খুলতে পারবো না। কেন খুলতে পারবো না? কারণ এই চিপটা একদম পুড়ে গেছে, এই দেখো। মাই গড, আসল অপরাধী অমর নয়, অন্য কেউ। চিপটা নষ্ট করে ও সবকিছু নষ্ট করে দিয়েছে। স্যার, পুরবি আর দয়াকে বাঁচানোর জন্য আর কোনো রাস্তা নেই? রাস্তা আছে সারিকা, রাস্তা আছে। দয়ার পুরবিকে বাঁচানোর জন্য আমাদের হাতে মাত্র 50 মিনিট বাকি আছে, আর এই 50 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব অপরাধীর কাছে। নিশ্চয়ই পৌঁছবো। এই রক্তের দাগ শুধু এখানে কি করে? বডি ওখানে, রক্তের দাগ এখানে। এক মিনিট। গুপ্ত দরজা, সেফ রুমের ভিতরে গুপ্ত দরজা। তার মানে যখন ওকে গুলি করা হয়েছিল এই দরজাটা খোলা ছিল, তাই রক্তের দাগ এখানেও আছে, আর এই গুপ্ত দরজার দিকেও আছে। এতগুলো টাকা আর এই হিরে, তার মানে খুন টাকার জন্য হয়নি। সেটাই তো মনে হচ্ছে। তার মানে স্যার, সুশান্ত এইখানে দাঁড়িয়েছিল, এই খালি জায়গাটার দিকে মুখ করে, আর খুনি ওকে পিছন থেকে মেরে দিল।
হ্যাঁ পূরবী, এখন প্রশ্ন হচ্ছে এটা যে এই সেফ রুমে দরজা খুলে ভেতরে কি করছিল সুশান্ত? চুরি করার প্ল্যান ছিল না তো এর? স্যার স্যার এবার আর শ্বাস নিতে পারছি না। ভরসা রাখো পূরবী, দরজা ঠিক করে যাবে। অভিজিৎ, এখানে এই সেফ রুমের ভেতরে একটা গুপ্ত কক্ষ পাওয়া গেছে, যার মধ্যে এই হিরে আর টাকা রাখা রয়েছে। সবকিছু ভিতরেই আছে? হ্যাঁ, এই দেখো, এই দেখো। দয়া, এটা তো বেশ বড় জায়গা, যে কেউ লুকোতে পারবে। হ্যাঁ। আরে ভাই দয়া, প্লিজ তুমি একটা কাজ করো, তুমি ওখানে বসে পড়ো। আরে বসে পড়ো তুমি, খুব তাড়াতাড়ি এই দরজাটা আমরা খুলছি। তাড়াতাড়ি করো, শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আর পূরবী কেমন আছে? ওরও শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আরে দিনকর, কি করছো তুমি? এখনো দরজা খুললো না কেন? কিন্তু স্যার চেষ্টা তো করছি আমি। কথা কম, কাজ করো তো তাড়াতাড়ি। স্যার এই জায়গাতে স্যার অমল লুকিয়ে বসেছিল। অরবিন্দ এখানে আসে, সুশান্ত ওকে সিন্ধুকের ভেতর নিয়ে যায়, আর ওখানে অমর ওকে মারে। হ্যাঁ স্যার, ওই খুনি এটা চেয়েছিল যে আমরা এটা মনে করি যে এই খুন এই হিরে আর টাকার জন্য হয়েছে, কিন্তু এটা নয় স্যার। মানে অরবিন্দকে মারার জন্য নিশ্চয়ই কোনো কারণ আছে। খোলো খোলো। সালুকে ফোন করেছে, সালুকে স্পিকার ফোন অন করলাম। হ্যাঁ বলো বস, একটা বড় সূত্র হাতে পেয়েছে। কি তাড়াতাড়ি, সময় নেই। স্যার স্যার অমরের জামা কাপড় থেকে সেই ধুয়োরি পার্টিকেলস পাওয়া গেছে যেটা এক্সপ্লোশনে ছিল। হ্যাঁ তো কি হয়েছে? সেগুলো তো আমাদের গায়েও লেগেছিল। নতুন কিছু বলো। না বস, আগে আমার পুরো কথাটা শোনো। দয়া আর অভিজিতের পোশাকে ধোঁয়ার সঙ্গে সঙ্গে বারুদের টেস্টও তো পেয়েছি, কিন্তু এই অমরের পোশাকে শুধু ধোঁয়াই পাওয়া গেছে, বুঝলে? কিন্তু বারুদ তোর জামাতেও লেগে থাকার কথা, ব্লাস্টের সময় তো ওখানেই ছিল। সেটাই তো সূত্র, ওই লোকটা এক্সপ্লোশনের সময় ওখানে ছিল না, বরং অন্য কোথাও ছিল। বস, এই সূত্রটাই আমাদের খুনির কাছে নিয়ে যাবে। তার মানে স্যার এই অমর ব্লাস্টের পরেই এখানে ঢুকেছিল? হ্যাঁ অভিজিৎ। হেড্রিক, পঙ্কজ, তোমরা দিনকরের সঙ্গে থাকো আর আমরা সিসিটিভি ফুটেজ চেক করছি। এসো অভিজিৎ। স্যার এই দেখুন, অমর ব্লাস্টের পরেই ও ভিতরে ঢুকেছিল। কাউকে ইশারা করলো স্যার। ওদিকে লোকটার ওপর একটু জুম করো, দেখি তো সে কে। তাহলে এই হলো মাস্টার মাইন্ড। খুনিকে পেয়ে গেছি, আমাদের কাস্টাডিতে আছে। দ্যাটস গুড নিউজ স্যার। স্যার চিপটা পেলেন? না, চিপ পাইনি ওর কাছে। তার মানে স্যার আমরা দয়া স্যার আর পূরবীকে বাইরে বের করতে পারবো না? নিশ্চয়ই বের করবো। সরি এসিপি স্যার, আমার সারা জীবনের শিক্ষা পুরো ব্যর্থ হয়ে গেল। এই দরজা আমি খুলতে পারবো না। এবার ওদের ভগবানই বাঁচাতে পারেন। 1 মিনিট দিনকর। এদেরকে তো ভগবান বাঁচাবেই, কিন্তু একে কে বাঁচাবে? স্যারের নাম হলো সুবীর, এই সমস্ত প্ল্যান করেছিল স্যার। স্যার এই আর্কের অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, দয়ার পূরবীর মতো এও বাঁচার জন্য ছটফট করতে থাকবে। কি দিনকর, আমি ঠিক করলাম তো তোমার ছেলে সুবীরকে ওই সিন্ধুকে বন্ধ করে এটা ভুল, এটা পুরো বেআইনি। আচ্ছা, তোমার ছেলের যখন প্রাণ যাচ্ছে তখন সেটা আইনের বিরুদ্ধে, আর তুমি যেটা করেছো সেটা আইনের বিরুদ্ধে নয়। সুবীর ইনার ছেলে? হ্যাঁ সুবীর, দিনকরের ছেলে সুবীর। পঙ্কজ আগে দেখোনি দিনকরের ওই বাঁকা আঙুল যখন ও দরজা খোলার চেষ্টা করেছিল? সুবীরের আঙুলও দিনকরের মতনই বেঁকা।
তো কি হয়েছে? এই ধরনের এরকম আঙুল তো যে কারোরই হতে পারে। জীবনে তো লেখাপড়া করিসনি তাই জানিস না। আমরা চাইলে ডিএনএ টেস্ট করতে পারি, কিন্তু রেজাল্ট আসতে দেরি হবে আর ততক্ষণে সুবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলবে। কে? হ্যাঁ, ও আমারই ছেলে। যদি যদি ওর কিছু হয় তাহলে ভেতরে দয়া আর পুরবিও মরে যাবে। এইটা হলো ওই আসল চিপ, কিন্তু এটা এখন পাওয়া যাবে না। দয়া, 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 দয়া চোখ খুলো। পুরবি, দয়া, অ্যাম্বুলেন্স। কিসের প্রতিশোধ নিতে চাইছিল তুমি ওদের ওপর? ওনার কারণ আমি 10 বছর জেলে কাটাতে বাধ্য হয়েছি। কিন্তু এই সব তো পুলিশ রেকর্ডে ছিল না। ওরাও অনেক পরে জানতে পেরেছে যে এসবের পেছনে ওদেরই হাত আছে, কারণ আমি ওদের ওখানে অনেকগুলো চুরি করে ওদের ব্যতিব্যস্ত করে রেখেছিলাম। বাবার ওদের ওপর সন্দেহ ছিল, আর সন্দেহটাকে বিশ্বাসে পাল্টাতেই বাবা আমাকে আর্কের কাছে চাকরি করতে পাঠালো। আর যখন তুমি কনফার্ম করে দিলে যে আর কে আর অরবিন্দ বাবুই দিনকরকে জেলে পাঠিয়েছিল, তারপরে দিনকর সমস্ত প্ল্যানিং শুরু করে দিল। তো কি ভুল করেছি আমি? আমার জেলে যাওয়ার পরে আমার বউ আর ছেলে টাকার জন্য প্রচুর সাহায্য চেয়েছে, কিন্তু কেউ সাহায্য করেনি ওদের। আমার বউ অবসাদগ্রস্ত হয়ে গিয়েছিল, ও আত্মহত্যা করেছিল। এই সুশান্ত আর অমরও তোমাদের জন্য কাজ করতো? হ্যাঁ স্যার, সুশান্তকে আমরা টাকা দিয়েছিলাম দ্বিতীয় গার্ডের খাবারে ওষুধ মেশানোর জন্য, যাতে ওর পেট খারাপ হয়ে গেল, আর আমরাও আমাদের পরিকল্পনা সফল করতে পারলাম স্যার। অমরকে 1 কোটি টাকা দিয়েছিলাম আমরা সেফের কোডটা বদলে দেওয়ার জন্য। এই জন্যই একটা চিপ ওর কাছে ছিল আর একটা আমাদের কাছে। আর তুমি অমরকেই ব্যবহার করেছিলে অরবিন্দকে মারার জন্য। অমরকে দিয়ে অরবিন্দ মধ্যরাতে ফোন করিয়েছিল আর মিথ্যে বলিয়েছিল যে আর কে অরবিন্দকে ধোকা দিচ্ছে। আর অরবিন্দ দৌড়তে দৌড়তে এখানে চলে আসে, মানে এই সিন্ধুকের কাছে, নিজের মৃত্যুর মুখে। হ্যাঁ স্যার, আমরা এটাই চেয়েছিলাম যে অরবিন্দকে ওখানেই মেরে দেবো আর সেফ রুমে পুরে দেবো, আর কেউ জানতেও পারবে না। আমাদের ভাগ্যটা খারাপ ছিল স্যার, ওই সময় দ্বিতীয় গার্ড ওখানে পৌঁছে গেল, আর বাধ্য হয়ে আমরা ওকে ওই ঘরেই লুকোতে হলো যেখানে যেখানে টাকা আর হিরে ছিল। তারপরে ব্লাস্টের জন্য অপেক্ষা করলো, যাতে ধোয়া ধোয়া হয়ে গেলে বাইরে বেরোতে পারে। কিন্তু অমরা সুশান্তকে কেন মারলে? কারণ ওই দুজন একটু বেশি লোভী হয়ে পড়েছিল। আমার মরবার আগে এটা বলেছিল যে সুশান্ত একা একাই সিন্ধুক পুরো ফাঁকা করতে চায়, সব টাকাও নিজেই লুট করে নিতে চায়। সেই জন্য এখানে ঠিক সময়ে এসে আমরা ওকে মেরে ফেললাম, কিন্তু তোমরা সিআইডির লোকেরা ভুল সময়ে এসে এখানে ফেঁসে গেলে। তোমাদের মনে হয়েছিল যে আমরা সবাই টাইমলি পৌঁছে যাব আর তোমাদের সবাইকে ধরে ফেলবো, তাই আমাদের সেফ রুমে লক করে দিয়েছিলে। ভেবেছিলে ভেতরেই আমরা মারা যাবো। হ্যাঁ, প্রতিশোধের আগুনে তোমরা 3 জনের প্রাণ নিয়েছ। আইন তোমাদের কোনোদিন ক্ষমা করবে না, হয়তো তোমাদের ফাঁসি হবে।